গ্রাউন্ড রিপোর্ট আর আপনাদের সঙ্গে আমি সৈকত। আর গ্রাউন্ড রিপোর্টে আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ টপিকের শুরুতে আলোচনা করব 26/11 মুম্বই হামলার সন্ত্রাসবাদী মূল চক্রীকে 15 বছরও বেশি সময় ধরে তাকে ভারতে আনার চেষ্টা করা হচ্ছিল, অবশেষে বড় সাফল্য মিলল। এই হামলায় অন্যতম প্রধান অভিযুক্ত তাহাউর হোসেন রানাকে ভারতে প্রত্যার্পণ করল আমেরিকা। পাকিস্তানে জন্মগ্রহণকারী কানাডিয়ান নাগরিক দোষী সাব্যস্ত সন্ত্রাসবাদী ডেভিড কোলম্যান হেডলির ঘনিষ্ঠ সহযোগীকে বৃহস্পতিবার একটি বিশেষ বিমানে দিল্লি নিয়ে আসা হয়। 2008 সালে হামলার মূল পরিকল্পনাকারীদের বিচারের আওতায় আনার ভারতে দীর্ঘ প্রচেষ্টায় একটি প্রত্যার্পণ চুক্তি স্বাক্ষরিত হয় আগেই, এবং সেই গুরুত্বপূর্ণ কূটনৈতিক এবং আইনি মাইল ফলক বলা যেতে পারে এই রানাকে ভারতে ফিরিয়ে নিয়ে আসার সিদ্ধান্ত। এবং জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ জানিয়েছে তারা বছরের পর বছর ধরে নিরন্তর এবং চেষ্টার ফলেই অবশেষে রানাকে তারা সফলভাবে নিয়ে আসতে পেরেছে ভারতে। ভারত মার্কিন প্রত্যার্পণ চুক্তির অধীনে কার্যক্রম শুরু হওয়ার পরই রানাকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগীয় হেফাজতে রাখা হয়েছিল। এনআইএ আরো জানিয়েছে সমস্ত আইনি পথ শেষ করার পরেই অবশেষে তাকে প্রত্যার্পণ করা হয়েছে। বছরের পর বছর ধরে প্রত্যার্পণের এই প্রক্রিয়া চলছিল। ক্যালিফোর্নিয়ার সেন্ট্রাল ডিস্ট্রিক্ট জেলা আদালতে 16 মে 2023 তারিখে তাহিউরের প্রত্যার্পণের নির্দেশ দেয়। নবম সার্কিট কোর্ট এবং মার্কিন সুপ্রিম কোর্ট সহ একাধিক জায়গায় রানার আবেদন খারিজ হয়ে যায়। অবশেষে মার্কিন সুপ্রিম কোর্টে গত 4 এপ্রিল একটি পুনর্বিবেচনার আবেদনও খারিজ হয়ে যায়। ফলে তাহিউরের প্রত্যার্পণের পথ আরো কার্যকরভাবেই পরিষ্কার হয়ে যায় এবং অবশেষে তাহিউর রানা এই মুহূর্তে ভারতের হাতে, এনআইএর হাতে বলা যেতে পারে 18 দিন তাকে রিমান্ডে রেখে জিজ্ঞাসাবাদ করার প্রক্রিয়া শুরু হবে। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে গোটা বিষয়টি নিয়ে আলোচনায় রয়েছেন প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী। দীপাঞ্জন বাবু, আপনাকে স্বাগত জানাই এনকেটিভি বাংলার গ্রাউন্ড রিপোর্ট অনুষ্ঠানে। আমি দীপাঞ্জন বাবু জানতে চাইবো যে এটা কত বড় সাফল্য। দীপাঞ্জন বাবু শুনতে পাচ্ছেন? আমি অডিও পাচ্ছি না আপনার। দীপাঞ্জন বাবু শুনতে পাচ্ছেন এবার আমার কথা? হ্যাঁ, এবার পেয়েছি। হ্যাঁ, দীপাঞ্জন বাবু জানতে চাইবো যে তাহাউর রানাকে শুধু ফিরিয়ে নিয়ে আসাটাই নয়, মুম্বাই হামলার মতো এত ভয়ঙ্কর হামলা সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে তাহাউর রানার কাছ থেকেই, এবং ভবিষ্যতে এই ধরনের পরিকল্পনা আটকাতে ভারত আরো অনেকটা এগিয়ে যেতে পারবে। স্বাভাবিকভাবেই যখন পার্শ্ববর্তী আমেরিকা, পার্শ্ববর্তী চীন, পাকিস্তান এই ধরনের দেশ তারা বারবার বিভিন্ন রকমের হুমকি দেয়, তারা বারবার বিভিন্ন রকমের সীমান্ত সন্ত্রাসের চেষ্টা করে, সেই সময় তাহাউর রানাকে কিন্তু ভারতের হাতে পাওয়া এটা বিশাল বড় সাফল্য বলা যেতে পারে। দেখুন, আমি ব্যক্তিগত মনে করি যে এটা গত 10-15 বছরের মধ্যে এই যে সরকার চলছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে, এদের ওয়ান অফ দ্য বিগেস্ট, বিশেষ করে যেখানে সন্ত্রাসবাদের সঙ্গে কারণ তাহিউর রানাকে হিসাবে দেখলে চলবে। আমরা ভারতবর্ষের মানুষ আজমল কাসেমের নাম যত জানেন, আর 1% লোক তাহিউর রানা, কোলম্যান হেডলি, জাকিউর রহমান, হাফিজ মোহাম্মদ সৈয়দ, কিন্তু এই যে এবং তার যে 8-10 জন, এটা হচ্ছে নেহাত আমার আসল যে মন্ত্রী গড আমার ভাষায়, এরা হচ্ছে তাহিউর রানা, ডেভিড হেডলি, হাফিজ সৈয়দ, না, আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। দীপাঞ্জন চক্রবর্তীর সঙ্গে আমরা সরাসরি কথা বলছিলাম, আমরা আবারও যোগাযোগের চেষ্টা করব। তার মধ্যেই আপনাদেরকে জানাই তাহাউরকে ভারতের বিমানে তোলার ছবিও প্রকাশ হয়েছে। তাতে দেখা যাচ্ছে কোমরে চেন বেঁধে মুম্বই হামলার মূল চক্রীকে ভারতের বিমানে তুলছেন আমেরিকান মার্শালরা। দীর্ঘ আইনি পর্বের পর অবশেষে আমেরিকা তাকে ভারতের হাতে তুলে দেয়। তখনই সেই সময়ের ওই ছবি ভাইরাল হয়। সেই ছবিতে দেখা যাচ্ছে মুম্বই হামলার চক্রী পাক বংশোদ্ভূত তাহাউর রানাকে পায়ে কোমরে শিকল বেঁধে ভারতের হাতে প্রত্যার্পণ করছে ট্রাম্পের দেশ। মার্কিন ডিপার্টমেন্ট অফ জাস্টিসের তরফে এই ছবি সদ্য প্রকাশিত হয়েছে।
শুধু এই ছবি পোস্টই নয়, মার্কিন ডিপার্টমেন্ট অফ জাস্টিস তার পোস্টে লিখেছে, জঘন্য হামলায় নিহত 6 মার্কিনী এবং আরো অনেকে ভুক্তভোগীর জন্য ন্যায় বিচার দাবির দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হলো। আমরা শুনছিলাম চাকরিহারা শিক্ষকরা পরিষ্কার দুটি কথা জানিয়ে দিলেন। তারা যে যে দাবি নিয়ে ব্রাত্য বসুর সঙ্গে কথা বলতে গিয়েছিলেন, সেই দাবিতে ব্রাত্য বসু জানিয়েছেন আইনি দিকগুলি বিচার করে তারা পরবর্তীতে সিদ্ধান্ত নেবেন, একটা সময়সীমাও দেওয়া হয়েছে। একই সঙ্গে তারা এটাও জানিয়ে দিলেন যে খুশি হওয়ার সময় এখনই নেই, যতক্ষণ না তারা আবার নতুন করে বহাল হতে পারছেন। এই খবরের বিস্তারিত খবর আপনারা দেখবেন রাত্রি 8টায় সুপার প্রাইম টাইমে আরো বিস্তারিত ভাবে। তবে এই মুহূর্তে আমরা আবারও ফিরে যাচ্ছি যে খবরের দিকে। আপনারা জানেন যে ডেভিড কোডম্যান হেডলির একেবারে কাছের লোক তাহাউর রানাকে ইতিমধ্যেই 26/11 হামলার মূল চক্রীকে আমরা পেয়েছি, ভারতের হাতে আমরা পেয়েছি, এবং এই নিয়ে আমরা আলোচনা করছিলাম দীপাঞ্জন চক্রবর্তীর সঙ্গে। দীপাঞ্জন চক্রবর্তী প্রাক্তন এনএসজি কর্তা আমাদের সঙ্গে রয়েছেন। দীপাঞ্জন দা, আপনি যেখানে থেমেছিলেন, যে কথা বলছিলেন। মাফ করবেন, টেকনিক্যাল গন্ডগোল হয়ে গেছিল, ডিসকানেক্ট হয়ে গেছে। তো আমি যেটা বলছিলাম যে এই আজমল কাসাব টাসাব এরা একদম দাবার পড়ে, এরা পেয়াদা যায়, কিন্তু এরা এই বিশেষ করে ডেভিড কোডম্যান হ্যাডলি, ফাহিম রহমান, তাইয়ুর রানা, হাফিজ মোহাম্মদ শহীদ এবং জাকির রহমান কাজী, এই 4 জন এরা ছিল মাস্টার মাইন্ড। তো তাইয়ুর রানার কাছ থেকে ভারতের বহু কিছু জানার আছে। এক, ফান্ডিং কারা করেছিল, প্ল্যানটা কোথা থেকে হলো, এবং ইন্ডিয়ার ভেতর থেকে আমাদের দেশের ভেতরে, যেটা আমরা টেকনিক্যাল ভাষায় বলি আমরা বোর্ড ইন দ্য সিস্টেম, আমাদের সিস্টেমের মধ্যে ব্যবস্থার মধ্যে থেকে তারা সাপোর্ট করেছে, ইনডাইরেক্ট বা ডাইরেক্ট কোনো পলিটিক্যাল সাপোর্ট বা বেস পেয়েছে কিনা। তো এই জিনিসগুলো কিন্তু এনআইএ এখন পাবে। এবং আমি মনে করি যে 26 নভেম্বরের যে ভয়ঙ্করতম সন্ত্রাসবাদী হামলা হচ্ছিল সারা পৃথিবীর ইতিহাসে অন্যতম ভয়ঙ্কর, তার অনেক নতুন দিক কাজ করে। তো এটা একটা বিরাট সাফল্য। আমি এই সাফল্যের জন্য পুরো টিম তো ডেফিনেটলি, কিন্তু বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, পররাষ্ট্রমন্ত্রী, and last surely not the least, আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভালকে এই না, আমাদের সঙ্গে আবারও যোগাযোগ বিচ্ছিন্ন। আমরা আবারও দীপাঞ্জন দার সঙ্গে যোগাযোগের চেষ্টা করব। তার আগে আপনাদের জানাই, বৃহস্পতিবার রাতেই তাহাউর রানাকে পাতিয়ালা হাউস কোর্টে এনআইএ আদালতে হাজির করানো হলে তাকে 18 দিনের এনআইএ হেফাজতের মঞ্জুর করে আদালত, এবং এনআইএ আদালত জানিয়েছে সন্দেহভাজন ষড়যন্ত্রের তদন্তের জন্য রানার হেফাজতে জিজ্ঞাসাবাদ অপরিহার্য। রানাকে আদালতে হাজির করানোর আগে দিল্লি পুলিশ নিরাপত্তার কারণে সাংবাদিক এবং জনসাধারণকে আদালত প্রাঙ্গণ থেকে সরিয়ে দেয়। এনআইএর 12 সদস্যের একটি দল রানাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে বলে সূত্রের খবর। সেই দলের নেতৃত্বে রয়েছেন ডিআইজি জয়া রায়। রানার প্রত্যার্পণে এই পুলিশ আধিকারিকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দিল্লিতে নিয়ে আসার পর রানাকে এনআইএর সদর দপ্তরে উচ্চ নিরাপত্তার সেলে সর্বক্ষণে নজরদারিতে রাখা হয়েছে। খাবার সহ প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হচ্ছে এনআইএর দপ্তর থেকেই। 18 দিনের হেফাজত শেষে রানার ঠিকানা হতে পারে তিহার সেল। এবার আপনাদেরকে জানিয়ে রাখতে চাইবো কে এই তাহাউর রানা, কিন্তু তার আগে আবারও চলে যাব দীপাঞ্জন দার কাছে। দীপাঞ্জন দা, একটা বিষয় আপনার কাছে জানতে চাইবো, যে যেভাবে কার্যত জলপথকে ব্যবহার করে এই 26/11 মুম্বই হামলা করা হয়েছিল, সেটা কোথাও একটা আনএক্সপেক্টেড ছিল যে এভাবেও ভারতে ঢুকে হামলা করা যায়। এই সম্পর্কিত তথ্য, কারণ এই রানাই হচ্ছে সেই ব্যক্তি যিনি এর আগে রেকি করেছিলেন, ফলে এই মানে তথ্যগুলো পাওয়া কতটা গুরুত্বপূর্ণ এনআইএর কাছে বা ভারত সরকারের কাছে? নিয়ে কথা বলবে তখন আমাদের দুটো জিনিস সাংঘাতিক গুরুত্বপূর্ণ ব্যাপার আমাদের মাথায় রাখতে হবে। এক, অ্যান্টি টেরোরিস্ট অ্যাক্টিভিটিস, যাতে সন্ত্রাসবাদীরা বা টেরোরিস্টরা আমাদের কোনো টার্গেট, হার্ড টার্গেট বা সফট টার্গেটকে অ্যাটাক করতে না পারে, ডিফেন্স মেকানিজম যেটাকে অ্যান্টি টেরোরিস্ট। সেকেন্ড, যেটা সন্ত্রাসবাদীদের আড্ডায় গিয়ে বা সন্ত্রাসবাদীদের সঙ্গে অফেন্সিভ অপারেশন চালানো, যেটাকে আমরা কাউন্টার টেরোরিস্ট অপারেশন। ভারতের অ্যান্টি টেরোরিস্ট অ্যাক্টিভিটিস খুব খারাপ অবস্থায় ছিল, ইদানিং আমি নিজে যেহেতু এনআইসিতে 9 বছর ছিলাম, তো আমি জানি ওই সময় আমাদের সাংঘাতিক অবস্থা ছিল। না ইন্টেলিজেন্স নেটওয়ার্কের মধ্যে কোন রকম কোঅর্ডিনেশন ছিল না, আমাদের এনএসজি শুধু আর্মি বা ফোর্সেস নয়, এনএসজি ফোর্সের কাছে আমাদের কাছে যথাযোগ্য অস্ত্র, ইনফ্রাস্ট্রাকচার
ইন্টেলিজেন্স ইনপুট এগুলো ছিল না, খুব বাজে অবস্থার মধ্যে আমরা দেখতে পাই। সব থেকে বড় সমস্যা ছিল 2014 রাজ্যের মধ্যে একটা যেটা আমরা সবসময় আমরা ফেস করেছি, সিদ্ধান্তহীনতা। সরকার সিদ্ধান্ত নিতে পারতো না যে আমরা কাউন্টার অপারেশন, কাউন্টার টেরোরিস্ট বা কাউন্টার হিট করবো কি করবো। বিশ্বের দরবারে আমাদের ভারত শান্তিকামী দেশ, তাদের কি হবে, অথচ অন্যদিকে পাকিস্তানের সন্ত্রাসবাদীরা ভারতে এসে নির্বিচারে যখন চাইছে ভারতীয় নাগরিকদের হত্যা করছে। সে পার্লামেন্ট বলুন, আর সে 26/11 বলুন, অথবা কাশ্মীরে আপনারা দেখেছেন হাজার হাজার মানুষ প্রাণ দিয়েছে। কারণ ভারত সরকার সিদ্ধান্ত নিতে পারে। সেটা কিন্তু 2014 পরে আমূল বদলে, এবং এতটাই বদলে যে আপনারা দেখতেই পাচ্ছেন যে যে পাকিস্তান পাকিস্তান থেকে সন্ত্রাসবাদী পাঠিয়ে ভারতীয়দের হত্যা করত, তারা এখন তাদের সন্ত্রাসবাদীদের কখনো জেলে নিয়ে লুকিয়ে রাখছে, কখনো অজ্ঞাত জায়গায় লুকিয়ে রাখছে। কারণ ভারত ন্যায় বিচার পৌঁছে দিচ্ছে সেই সন্ত্রাসবাদীদের বাড়িতে বাড়িতে, তাদের কাছে, যারা ভারতবর্ষে ভারতীয়দের রক্তে লাল করে দিয়েছে। তারা এখন কিন্তু একের পর এক ন্যায় বিচার পেয়ে। তো এই ভারতকে তো ন্যাচারালি ভয় পাবে, আর এই ভারত ভয় পায় না। সেজন্য আমেরিকার সঙ্গে সমানে সমানে কাউন্টার করে তাইওয়ান রানাকে আজকে নিয়ে আসে। নাহলে 2009 থেকে 2024-25 16 বছর লেগে গেল। প্রথম 5-6 বছরে কোনো মুভমেন্ট হয়নি। গত 10 বছরের নিরন্তর চেষ্টায় আজ তাহির আমাদের হাতে এসেছে, এবং আমরা নিশ্চিত যদি বেঁচে থাকে দাউদ ইব্রাহিমকেও আসতে হবে, হাফিজ মোহাম্মদ সৈয়দের অপেক্ষাতেও আমরা দেখি। আরেকটা বিষয় আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে পাকিস্তান ইতিমধ্যেই তার একটা বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে যে তাহাউর রানার সঙ্গে পাকিস্তানের কোনো সম্পর্ক নেই। তিনি তিনি পাকিস্তানের বংশোদ্ভূত হতে পারেন, কিন্তু এই মুহূর্তে তিনি কানাডিয়ান নাগরিক। ফলে পাকিস্তান হঠাৎ দায় ঝেড়ে ফেলার চেষ্টা করছে কেন? বা মানে তাহাউর রানাকে ভারতে নিয়ে আসার পর পাকিস্তানের রাতের ঘুম চলে গেছে কেন? তাহলে যেটা আমি দেখুন যে শুরুতে আমি কথাটা বলেছিলাম, তাহির রানা সেই পর্যায়ের মানুষ, তিনি এই 26/11 এবং তারপরেও বেশ কিছু ঘটনার মাস্টার। এরা কিন্তু খুব ডেঞ্জারাস হয়, কারণ আপনি যারা গ্রাউন্ড লেভেলে এক্সিকিউট করতে আসছে, আজমল কাসেরদের মতো লোক, তাদের হাতে এটা প্রতিবেদন দেখছেন, তারা 10টা 20টা 20টা 40টা মানুষকে মেরে ফেলছে, আপনার তাকে কাউন্টার অপারেশনে মেরে ফেলে, ওখানে কাট অফ হয়ে। কিন্তু তাহিউর রানার মতো লোককে যখন আপনি ধরছেন, সে কিন্তু পুরো খবরটা সে বলতে বাধ্য। ফান্ডিং করতে, প্ল্যানিং কোথা থেকে করছে, পাকিস্তানের কারা কারা, ভারতের মধ্যে কারা বল রয়েছে, ভারতের ডিপ অ্যাসেট কারা রয়েছে পাকিস্তানের, এইগুলো তার কাছ থেকে বেরোবে। তার জন্যই আগে আগেই তাইওয়ান রানার সঙ্গে সম্পর্ক নেই আমাদের। তো এটা তো কোনো জায়গায় আসে। যদি কানাডার ভূত হয়, তাহলে পাকিস্তানের এত আত্মকে তো সবাই দেওয়ার কোনো মানে হচ্ছে না। এটা হিন্দিতে বলে চোর কা দাড়ি में। পাকিস্তানে তো এত ভালো, ভারত যদি কানাডিয়ার মতো, তাহলে ওই ভয়টা থেকে বলে যে আমরা কিছু জানি। দেখা যাক, বিশ্বাস করি অনেক। দীপাঞ্জন দা, আরেকটা বিষয় জানতে চাইবো যে যখন 26/11 হামলা হচ্ছে এইরকম ভয়ঙ্কর ঘটনা, সেই ঘটনা বসে তাহা মানে দেখেছিলেন ডেভিড হেডলির স্ত্রী, এবং তারপর তিনি তাহাউর রানাকে কার্যত ইমেল করে জানিয়েছিলেন যে তার সেই ঘটনা খুব ভালো লেগেছে এবং তার জন্য ধন্যবাদ জানাচ্ছেন। কতটা পৈশাচিক সেই উল্লাস! সেই তাহাউর রানা এখন ভারতের হাতে। আপনি কি মনে করছেন যে তাহাউর রানাকে যদি আনা যায়, এর আগেও বিভিন্ন সময় ভারতের বিরুদ্ধে যারা এই ধরনের ষড়যন্ত্র করছে, যাদেরকে ভারত হাতে পেতে চাইছে, সেক্ষেত্রেও ভারত সফল হতে পারে? না, নিশ্চয়ই তাহির রানাকে ভারত হাতে পেতে চায় না। ভারত তো দিল্লি এসেছে, দিল্লির ভাত খাচ্ছে। এখন ব্যাপারটা হচ্ছে যে যেটা বারবার বললাম, আপনি গত 3-4 বছরের খবরের কাগজ কিন্তু বদলে গেছে। আগে হতো বানারসে শান্তিনিকেতন মন্দিরে বন্ধ, আর এতজন মারা গেছে। আপনার আসামের এতজন মারা গেছে। জম্মু কাশ্মীর ছেড়ে দিলাম, গুজরাট, আহমেদাবাদ, মানে কোথায় নেই, দিল্লি তো। এখন হেডলাইন বলতে
এখন পাকিস্তানে ফলানা লস্করে তৈবা খানা হাফিজের অজ্ঞাত পরিচয় বন্দুকধারী নিকেশ করে। আচ্ছা, ওই লোকটা জেলের মধ্যে সে হঠাৎ করে 72 গুলি করে কাছে পৌঁছে গেল। তো হেডলাইনটা কিন্তু ভুলে গেছি গত 2-3 বছর ধরে। তো ভারতের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে তাদের কেউ বাঁচাতে পারবে না। ওদের খুদা হোক যে হোক, কারণ ক্ষমতা বাঁচানো আমরা ঠিক তুলে আনবো, আর নাহলে ন্যায় বিচার দেখাচ্ছি। এই ভারত সশস্ত্র ভারত, আর এই ভারত সশস্ত্র ভারত। ভারতের পাড়া দিলে ভারত সরকার দেবে, যেরকম ইসরায়েল দেখাচ্ছে সন্ত্রাসবাদ নির্মূল করেছে। দীপাঞ্জন দা, এই প্রসঙ্গে আমি শুধু একটু আপনার কাছে জানতে চাইছি যে যখন এই ধরনের ঘটনা ঘটছে, তাহাউর রানাকে ভারত তাকে জিজ্ঞাসাবাদের জন্য ভারতে আনতে পারছে, তখন কোথাও মনে হচ্ছে যে কুলভূষণ যাদবকেও যদি আমরা ফিরিয়ে আনতে পারতাম তাহলে বোধহয় ভারতের আরো বড় সাফল্য হতো, যদিও সেটা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে বিচারাধীন এই বিষয়টি। ফলে এটাও কিন্তু আজকে কোথাও আমাদের আশা বা এক্সপেকটেশন তৈরি করছে। দেখুন, দুটো জিনিস, এটা আমাদের দুটো অ্যাসপেক্ট। কুলভূষণ যাদবকে যেরকম ভাবে অপহরণ করা হয়েছিল, ইমপ্লিকেট করা হয়েছিল, আপনারা নিশ্চয়ই জানেন, রিসেন্টলি খবর পেয়েছেন যে কুলভূষণ যাদবকে যে অপহরণ করেছিল তাকেও হঠাৎ করে সেই অজ্ঞাত পরিচয় বন্দুকধারী এই 72 হুড়িপড়ির কাছে পাঠিয়ে দিল। না, দ্বিতীয় পার্ট, কুলভূষণ যাদব যদি আজ থেকে 15 বছর আগে পাকিস্তানের জেলে থাকতো, যা হয়েছিল পরিণতি সরবজিৎ সিং এর, তারও তাই পরিণতি হতো। আমরা আমাদের একজন সহনাগরিককে পাকিস্তানের মাটিতে হারাতাম। আজকের ভারত অন্য ভারত। এই ভারত আন্তর্জাতিক আদালতে পাকিস্তানের সঙ্গে চোখে চোখ রেখে সওয়াল করছে। সম্ভবত ভারতের আইনজীবী ছিলেন মুকুল রোহাতজি, এবং চোখে চোখ রেখে সওয়াল করে কিন্তু সেই ফাঁসির অর্ডার সেটা ক্যান্সেল হয়, এবং পাকিস্তান সরকারকে সরাসরি আন্তর্জাতিক আদালত কিন্তু বলেছিল যে আপনাদের দায়িত্ব কুলভূষণ যাদবের যেন প্রাণহানি বা কোন রকম অসুবিধা না হয়, আক্রমণ না হয়। এটা আমরা নিশ্চিন্ত করতে পেরেছি। তৃতীয়, দেখুন, এটা আইনি লড়াইয়ের পর্যায়ে চলে গেছে। কূটনৈতিক চাপ নিশ্চয়ই থাকছে বিভিন্ন প্ল্যাটফর্মে, যথাযোগ্য জায়গায়। আইনি লড়াই ভারত সরকার সর্বোচ্চ লেভেলের প্রয়াস করছে। প্রধানমন্ত্রীজি সরাসরি ব্যক্তিগতভাবে এর মধ্যে ইনভলভ, এবং আমাদের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করজি এবং অজিত দোভালজি। আমরা ভালো কিছু আশা করতেই পারি নিশ্চিতভাবে। বেশ, দীপাঞ্জন, অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের দর্শকদের সঙ্গে ভাগ করার জন্য। আমি শোনাবো যে তাহাউর রানাকে নিয়ে রাজনৈতিক মহল, দেশের যারা দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব, রাজ্যের মাফ করবেন দেশের মন্ত্রী, বিভিন্ন বিরোধী দলের নেতা নেত্রী, তারা এই বিষয়ে কি বলছেন চলুন আপনাদেরকে একটু শোনাই। कांग्रेस पार्टी बिरयानी खिलाया था कसब को, बिरयानी खिला खिला के उनको मजबूत बनाने का कोशिश किया था, और 2008 में होने के बाद 14 तक इनके सरकार थे, कुछ नहीं किया। मोदी सरकार डिप्लोमेटिक रिलेशन में बहुत ही टैक्टफुली हैंडल करके उनको लाया है। अभी क्रेडिट लेने का बात कर रहे हैं, ये तो दिस इज द बिगेस्ट विक्ट्री फॉर द डिप्लोमेटिक स्ट्रेटेजी ऑफ द strategy led by Shri Narendra Modi, and if they want to claim, let them claim. People know what is their attitude and approach towards the terrorism. पहले तो मुझे इस बात का बहुत हर्ष है कि मुंबई पर हमला करने वाले हमलावरों को, और विशेष रूप से जिन्होंने षड्यंत्र रचा, ऐसे ताहूर राणा को भारत सरकार ने सफलता के साथ भारत में लाया है, और हमारी जस्टिस सिस्टम को, हमारी न्याय व्यवस्था को उसे फेस करना होगा। मैं ऐसा मानता हूं कि एक प्रकार से जो हमारे दिल पर बोझ था कि कसाब को तो हमने फांसी दी, लेकिन षड्यंत्र करने वाला अभी बाकी है, तो उसको भी यहां पर लाने का काम ये भारत सरकार ने जो किया है। मैं प्रधानमंत्री जी का आभार व्यक्त करता हूं, विशेष रूप से
उन तमाम मुंबईकरों की ओर से जिन्होंने अपने परिवारजनों को इस हमले में खोया है। We were also trying, BJP government was also trying for a very long time to bring him back to India. But now we see we are successful here to bring back. And I think National Investigation Agency now will fully dig up and work out on this investigation and will give justice to the incidences. গ্রাউন্ড রিপোর্টের সময় একটা বিরতির, আর বিরতির পর আমরা ফিরে আসছি গুরুত্বপূর্ণ আরো দুটি টপিক নিয়ে। সঙ্গে থাকুন। ওয়েলকাম ব্যাক। আপনারা দেখছেন গ্রাউন্ড রিপোর্ট, আপনাদের সঙ্গে আমি সৈকত। লোকসভা ভোটের আগে 100 দিনের কাজ, আবাস যোজনা সহ একাধিক প্রকল্পে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে ভোটে লড়েছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। ফলও এসেছে হাতে নাতে। 22 থেকে 29টি আসনে পৌঁছে যায় রাজ্যের শাসক দল। এরপর কথা মতো সম্পূর্ণ রাজ্যের খরচে আবাস যোজনার টাকাও প্রথম কিস্তির টাকা দিয়ে দেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এবার ফের 100 দিনের কাজ নিয়ে কার্যত কেন্দ্রকে চেপে ধরতে চাইছে তৃণমূল। সেই মতো কলকাতা হাইকোর্টে ওঠা মামলায় রীতিমতো কেন্দ্রের বিরুদ্ধে জোর সওয়াল করল রাজ্য। 100 দিনের কাজের টাকা বকেয়া সহ একাধিক ইস্যুতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল ক্ষেত মজুর সমিতি। সেই জনস্বার্থ মামলার সুবাদেই এই প্রকল্প ঘিরে একাধিক দুর্নীতির অভিযোগ সামনে আসতে শুরু করে। তা খতিয়ে দেখতে 4 সদস্যের কমিটি গঠন করেছিল হাইকোর্ট। এদিন সেই কমিটির নোডাল অফিসারের রিপোর্ট দিয়ে জানিয়ে দেন মোট 4টি জেলা থেকে দুর্নীতির অভিযোগ এসেছিল। কি বলা হয়েছে ওই কমিটির নোডাল অফিসারের রিপোর্টে, চলুন আপনাদের দেখাই। দুর্নীতি থেকে মোট 2,39,00,000, আই রিপিট, দুর্নীতি থেকে মোট 2,39,62,000 টাকা উদ্ধার করেছে রাজ্য। 2,39,62,000 টাকা উদ্ধার করেছে রাজ্য। 100 দিনের কাজে দুর্নীতির অভিযোগ ওঠায় কেন্দ্রীয় দল তদন্ত করতে রাজ্যে এসেছিল। তাদের অভিযোগ ছিল হুগলি, পূর্ব বর্ধমান, মালদা এবং দার্জিলিং জেলা নিয়ে। আবার ভালো করে দেখুন, হুগলি, পূর্ব বর্ধমান, মালদা এবং দার্জিলিং জেলা নিয়ে। এই প্রকল্পে 5,37,00,000 টাকার দুর্নীতি হয়েছে বলে দাবি করেছিলেন, কিন্তু তার উদ্ধার করেছেন কত? 2 কোটি, প্রায় আড়াই কোটি টাকা। প্রকৃত সুবিধাভোগীদের বঞ্চিত করে ওই টাকা গিয়েছে অন্য ব্যক্তিদের ব্যাংক অ্যাকাউন্টে। এটা কারা এই রিপোর্ট দিচ্ছে? হাইকোর্টে নিযুক্ত নোডাল অফিসার। এই রিপোর্টের পরেই দেখা যায় যে বৃহস্পতিবার নরেন্দ্র মোদীর সরকারকে আদালতের অবস্থান স্পষ্ট করে দিল কলকাতা হাইকোর্ট। রাজ্যের আবেদন শুনে কলকাতা হাইকোর্টের প্রশ্ন যে কলকাতা হাইকোর্ট তারা পর্যবেক্ষণ দিচ্ছেন উদ্ধার হওয়া অর্থ এখন প্রকৃত ব্যক্তিদের মধ্যে বন্টনে অসুবিধে কোথায়। অর্থাৎ যে 2,62,00,000 টাকা উদ্ধার করা হলো সেটা প্রকৃত যারা ব্যক্তি অর্থাৎ যাদের পাওয়ার কথা তাদের মধ্যে বন্টন করতে অসুবিধে কোথায়? এটা কিসের টাকা? 100 দিনের কাজের টাকা। কেন্দ্র কেন এ ব্যাপারে পদক্ষেপ করছে না, এই প্রশ্নও কিন্তু কলকাতা হাইকোর্ট একেবারে সরাসরি কেন্দ্রের আইনজীবীর কাছে জানতে চান। প্রধান বিচারপতির প্রশ্নের উত্তরে কেন্দ্রের আইনজীবী অর্থাৎ সলিসিটর জেনারেল তিনি জানান যে এই অর্থ রাজ্য সরকার উদ্ধার করেছে, এখন তা রাজ্যের কোষাগারেই রয়েছে। এই যে প্রায় 2.5 কোটি টাকা উদ্ধার হয়েছে 5.5 কোটির মধ্যে, এটা রাজ্যের কোষাগারে রয়েছে। ফলে এই টাকা এক্ষুনি যে ফিরিয়ে দেওয়া যাবে সেটা সম্ভব নয়, কারণ রাজ্যের সঙ্গে পরামর্শ করে এই টাকা ফেরানো যেতে পারে। তবে সেটা কেন ফেরানো হচ্ছে না, এটা কেন্দ্রকে কার্যত প্রশ্ন চিহ্নের মুখে ফেলেছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। একই সঙ্গে হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের মন্তব্য, দুর্নীতির আশঙ্কা করলে শুধুমাত্র এই রাজ্যের জন্য কেন্দ্র পদক্ষেপ করতে পারে। আবার শুনুন কি বলছে প্রধান বিচারপতির বেঞ্চ, বলছে দুর্নীতির আশঙ্কা করলে শুধুমাত্র এ রাজ্যের জন্য কেন্দ্র পৃথক পদক্ষেপ গ্রহণ করতে পারে। প্রয়োজনে প্রকল্পের কাজে সরাসরি নজরদারি করুক কেন্দ্র। পশ্চিমবঙ্গে যে কাজের জন্য একজন বিশেষ অফিসার কেন্দ্র নিযুক্ত করতে পারে, এরপরেই কার্যত কলকাতা হাইকোর্ট তাদের অবস্থান আরো স্পষ্ট করে দেন। প্রধান বিচারপতি বলেন, প্রশ্নও তোলেন, তিনি বলেন যে মোট 4টি জেলা থেকে দুর্নীতির অভিযোগ এসেছিল। কোন কোন জেলা? হুগলি, বর্ধমান, দার্জিলিং, এই জেলাগুলি থেকে। সেখানে যদি এই অভিযোগ এসে থাকে তাহলে বাকি জেলাগুলিতে কাজ শুরু করতে অসুবিধে কোথায়?
অর্থাৎ 100 দিনের কাজ প্রকল্পে পশ্চিমবঙ্গে চিরতরে কাজ বন্ধ রাখা যায় না, এটা কিন্তু বিরাট বড় একটা প্রশ্ন তুলে দিয়েছে কলকাতা হাইকোর্ট। বলছে যে 4টি জেলায় যদি দুর্নীতি হয়ে থাকে তাহলে গোটা রাজ্য জুড়ে তার কাজ কেন বন্ধ থাকবে, কেন তার টাকা কেন্দ্রীয় সরকার আটকে রাখবে। অর্থাৎ বাকি যে জেলাগুলো রয়েছে, এই 23 জেলার মধ্যে 4টি জেলা বাদ দিয়ে বাকি জেলাগুলিতে কেন কাজ করা সম্ভব নয়, বাকি 18টি জেলায় কেন কাজ বন্ধ থাকবে, এই প্রশ্ন কিন্তু পরিষ্কারভাবে তুলে দিয়েছে। এবং কলকাতা হাইকোর্ট জানাচ্ছে বাংলায় কবে থেকে এই প্রকল্প আবার শুরু করা যাবে সেইটা কিন্তু 3 সপ্তাহের মধ্যে কেন্দ্রীয় সরকারকে হলফনামা দিয়ে জানাতে হবে বলে দেওয়া হয়েছে। ফলে বিধানসভা নির্বাচনের আগে এবং লোকসভা নির্বাচনের আগে 21 সালে 24 সালে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যে বঞ্চনার অভিযোগ তুলেছিল রাজ্যের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা, তাতে কোথাও যেন একটা বড় সাফল্য এলো বলা যেতে পারে। তবে সাফল্য যে এখনই ঘরে তুলে ফেললো রাজ্য সরকার তা নয়, এখন দেখার যে 3 সপ্তাহ পরে কেন্দ্রীয় সরকার তারা কি জানান রিপোর্টে। এবার এই যে প্রশ্নগুলো তোলা হলো কলকাতা হাইকোর্টের তরফে, সেই প্রশ্ন তুলে কেন্দ্রের কাছে 3 সপ্তাহের রিপোর্ট তলব। এই রিপোর্টেই আমাদের প্রত্যেকের নজর। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবাগানাম এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে এই মামলাটি শুনানি হয়। হাইকোর্ট নির্দেশ দিয়ে জানায় ইতিমধ্যেই 4টি জেলা থেকে যে অর্থ উদ্ধার হয়েছে তা কিভাবে কোন পদ্ধতিতে জব কার্ড হোল্ডারদের মাধ্যমে বন্টন করা যাবে সে ব্যাপারে কেন্দ্রকে রিপোর্ট দিতে হবে। অর্থাৎ তারা কেন এতদিন করেননি, কিভাবে সেই টাকা উদ্ধার হলো এবং তারা কি ভাবছেন এটা যেমন জানাতে হবে, তেমনি ভাবে এই যে প্রায় 2.5 কোটি টাকা উদ্ধার করা হলো সেটা প্রকৃত জব কার্ড হোল্ডার যারা কাজ করেছেন তাদেরকে কিভাবে ফিরিয়ে দেওয়া হবে সেটাও কিন্তু কার্যত সুপ্রিম কোর্ট কেন্দ্রকে রিপোর্ট দিয়ে জানাতে বলেছে। একই সঙ্গে এই 4 জেলা বাদে রাজ্যের অন্যত্র যে জেলাগুলি রয়েছে, অন্য যে জেলাগুলি রয়েছে, যে 18টি জেলা রয়েছে, সেখানে প্রকল্পের কাজ কবে শুরু করা যাবে তাও একেবারে হলফনামা দিয়ে কেন্দ্রকে জানাতে বলেছে। ফলে কেন্দ্রের ঘাড়ে এই মুহূর্তে কার্যত হাইকোর্টের খাড়াই বলতে পারেন। 100 দিনের কাজে দুর্নীতির অভিযোগে সিবিআই তদন্তের আবেদন করা হয়েছিল, সেই বিষয়টি পরে বিবেচনা করা হবে বলে জানিয়ে দিয়েছে ডিভিশন বেঞ্চ। 2022 সাল থেকে এই প্রকল্পের কাজ বন্ধ রয়েছে রাজ্যে, তাই কেন জব কার্ড হোল্ডারদের বেকার ভাতা দেওয়া হবে না এই প্রশ্নও তোলা হয়েছে। পরবর্তী শুনানির দিন রাজ্যের জবাবে কার্যত আজকে সওয়াল জবাবে, গতকাল সওয়াল জবাবের পর এবার কেন্দ্রের কোর্টে বল, কেন্দ্র কি জানায় সেটা অবশ্যই নজর রাখতে হবে। 15ই মে এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে এবং রাজ্যকে পার্টি করার জন্য ইতিমধ্যেই আদালতে আবেদন জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের তরফে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আপনাদের জানিয়ে রাখতে চাইবো যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন রাজ্যকে পার্টি করার কথা বলছেন তখন কিন্তু রাজনৈতিক মহলও এ নিয়ে প্রতিক্রিয়া দিয়েছে, আপনাদেরকে শোনাবো। কিন্তু তার আগে গত বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্র টাকা না দিলে মনরেগা প্রকল্পের টাকা জব কার্ড হোল্ডারদের মধ্যে মিটিয়ে দেবে রাজ্য সরকার, এটা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় 2024 সালে ঠিক এই সময়, চলুন আপনাদেরকে একবার শোনাই। আমি প্রথমে একটা কথা বলিনি যে আমরা বলেছিলাম হাউসিং বাজেটে যে 100 দিনের যারা কাজ করেছে 21 লক্ষ কর্মচারী, তাদের আমরা 21শে ফেব্রুয়ারি থেকে টাকাটা দেব। আমি 7টা দিন বেশি টাইম দিচ্ছি, 1 মার্চ থেকে দেবো। তার কারণ সংখ্যাটা দেখতে গিয়ে আমায় দেখা হয়েছে, আমরা কিছু সার্ভে করতে গিয়ে দেখেছি ওটা 21 লক্ষ হবে না, ওটা 24,50,000 হবে। যেহেতু সংখ্যাটা বেড়েছে তাই আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট খুলে তাদের প্রসেস করতে 7 দিন টাইম লাগবে, তাই 1 মার্চের মধ্যে টাকাটা আমরা দিয়ে দেবো। আমরা এপ্রিল মাসের মধ্যে কেন্দ্র টাকা না ছাড়লে মে মাসের 1 তারিখ থেকে 11 লক্ষ যাদের অ্যাপ্লিকেশন পড়েছিল, ক্লিয়ার হয়েছিল বাড়ি তৈরি করার, তাদেরটাও আমরা করে দেবো আমাদের টাকায়। মনে রাখবেন, গণতন্ত্রে মানুষ শেষ কথা বলে, শেষ কথা গুন্ডারা বলে না। মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছিলেন যে যারা এই 24,50,000 শ্রমিক কাজ করেছিলেন 100 দিনের প্রকল্পে, কেন্দ্রীয় সরকার টাকা না দিলে 2024 সালে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে তাদের টাকা দিয়ে দেওয়া হবে। টাকা পেয়েছেন কি পাননি আপনারাই জানেন যারা কাজ করেছেন জব কার্ডে। এবার প্রসঙ্গ অন্য জায়গায়, প্রসঙ্গ হচ্ছে কেন্দ্রীয় সরকার দুর্নীতির ইস্যু তুলে তারা টাকাটা আটকে রেখেছিলেন। হাইকোর্ট বলে দিল
যে দুর্নীতির অভিযোগ যেখানে আছে সেখানে আটকান, তদন্ত করুন, সিবিআই তদন্ত করুক, কোনো আপত্তি নেই। কিন্তু নোডাল অফিসারের রিপোর্টের ভিত্তিতে পরিষ্কার হাইকোর্ট জানিয়ে দিচ্ছে, তাও আবার প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ, যে কোনোভাবেই গোটা রাজ্যের টাকা আটকে রাখা যায় না এবং প্রকল্প বন্ধ রাখা যায় না। কেন? এই মনরেগা যখন চালু হয়, আপনারা জানেন যে এটা হচ্ছে কর্মনিশ্চয়তা প্রকল্প, কর্মনিশ্চয়তা প্রকল্প, এবং এই প্রকল্পে গ্রামীণ মানুষের অর্থনীতি চাঙ্গা হয়, গ্রামীণ মানুষের হাতে রুটি রোজগারের ব্যবস্থা হয়। এই গ্রামীণ কর্মনিশ্চয়তা প্রকল্পে সাধারণ মানুষ বেঁচে থাকার রসদ পান। তাহলে সেই প্রকল্পে দুর্নীতি, 4টে জেলায় দুর্নীতির অভিযোগে গোটা রাজ্য জুড়ে বন্ধ হবে কেন? হাইকোর্ট যখন এই প্রশ্ন তুলছে, মাথায় রাখতে হবে 26-এর বিধানসভা নির্বাচনের আগে নিঃসন্দেহে বড় অক্সিজেন পেয়ে গেল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এবার তো তারা এই ইস্যুতে রাস্তায় নামবেন, তারা প্রশ্ন তুলবেন যে হাইকোর্ট যখন বলছে যে গোটা রাজ্য জুড়ে 100 দিনের কাজের টাকা বন্ধ রাখা যায় না, যখন আবাস যোজনার টাকা এই একই দুর্নীতির ইস্যুতে কেন্দ্রীয় সরকার বন্ধ করে রেখেছে, তারা বঞ্চনার অভিযোগ তুলছে রাজ্য, সেই সময় তারা নিজেরা প্রথম কিস্তির টাকা দিয়ে দিলেন প্রায় 11 লক্ষ পরিবারকে। ফলে একদিকে আবাস, একদিকে 100 দিনের কাজ, সব মিলে কেন্দ্র সরকার যে যথেষ্টই চাপে, সাধারণ মানুষের রুটি রোজগার, সাধারণ মানুষের মাথার ছাদ নিয়ে তৃণমূল কংগ্রেস যে খানিকটা অক্সিজেন পেয়ে গেল তা বলাই বাহুল্য। এখন প্রসঙ্গ হচ্ছে এই রাজ্যের বিরোধী দল বিজেপি, তারা এটাকে কিভাবে মোকাবেলা করবেন। রাজনৈতিক মহলের প্রতিক্রিয়া আপনাদেরকে একটু শোনানোর চেষ্টা করি। হাইকোর্ট পর্যন্ত একটি মামলার সূত্রে পরিষ্কার বলেছে যে কেন্দ্রীয় সরকার যেভাবে বাংলার 100 দিনের টাকা আটকে রেখেছে, এটা হতে পারে না। যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেছেন, ধর্নায় বসেছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্মসূচি নিয়েছেন, গোটা দল রাস্তায় নেমেছিল, শ্রমজীবী মানুষকে কাজ করিয়ে টাকা না দেয়া, এবং যেখানে অন্য রাজ্যে ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে ভুরি ভুরি অনিয়ম, তারপরেও টাকা দিয়েছেন, সেখানে বাংলাকে বৈষম্যমূলকভাবে বঞ্চিত রাখা হাইকোর্ট যেভাবে কেন্দ্রকে যে পর্যবেক্ষণ দিয়েছেন যে এইভাবে বাংলার টাকা কেন থাকবে, কেন বাংলা টাকা পাবে না, তো এটা বাংলার মানুষের নিশ্চিতভাবে হাইকোর্ট আরো যদি কড়া মনোভাব নেন, বাংলার মানুষ স্বাগত জানাবে। আমাদের রাজ্যে 2,57,00,000 জব কার্ড হোল্ডার্স আছে। জব কার্ড যারা ওয়ার্কার্স আছে, যাদের নামটা আছে, নথিভুক্ত আছে এনআরইজির কাজের জন্য, তাদের সংখ্যাটা আছে 2,57,00,000। এই সব কটা ওয়ার্কারই বঞ্চিত হচ্ছে এই রাজ্য সরকার আর কেন্দ্র সরকারের যে গন্ডগোলটা চলছে তার মধ্যে দিয়ে। আর আমাদের দাবি যেটা আছে সেটা আছে, আমরা মানছি চুরি হয়েছে, আমরা একদম অ্যাকসেপ্ট করছি কি চুরি হয়েছে, কিন্তু আমরা মনে করছি চুরি হয়েছে 21-এর আগে, তাহলে 21-এর আগের তদন্তটা চলতে থাকুক, কিন্তু আমাদের কাজটা আবার আরম্ভ করতে হবে। এই কাজটা না আরম্ভ করলে আমাদের সংগঠনের যারা সদস্যরা আছে, আর জেনারেলি আমাদের রাজ্যে যে ক্ষেত মজুররা আছে, তাদের প্রচন্ড ধরনের অসুবিধা হচ্ছে। তো সেই দুর্নীতির দায়টা কিন্তু আমাদের রাজ্য সরকার এড়িয়ে যেতে, অস্বীকার করতে পারে না। আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে কি রাজ্যে দুর্নীতি হয়েছে, সেটাকে বন্ধ করার দায়িত্ব রাজ্য সরকারের, আর সেই রাজ্য সরকারকে পদক্ষেপ নিতে হবে। কিন্তু তার এই মানে নেই কি টাকাটা বন্ধ হয়ে যাবে। শাস্তি, যারা চুরি করেছে তাদের শাস্তি হওয়া উচিত, যারা ওয়ার্কাররা চুরি করেনি তাদের শাস্তি হওয়া উচিত না। কেন্দ্র সরকার টাকা বন্ধ করে সকলকে শাস্তি দিচ্ছে, 2,57,00,000 লোকেদেরকে শাস্তি দিচ্ছে, যেখানে চুরি হয়তো করেছে 500, 600 বা 1000 আমলারা, তো তাদেরকে বা পলিটিক্যাল নেতারা, তাদেরকে ধরা হোক, তাদের শাস্তি দেওয়া হোক, কিন্তু আমাদের কাজটা আবার আরম্ভ করা হোক। শুনলাম অনুরাধা দেবী, তিনি পরিষ্কার বলছেন, খুব স্পষ্ট তার বক্তব্য। তিনি বলছেন যে যারা এই যে বাংলার ক্ষেতমজুর, যারা 100 দিনের কাজ করে কিছু টাকা উপার্জন করেন, যা ভারতবর্ষের অর্থনীতির একটা বড় অংশ জুড়ে রয়েছে এই কর্মনিশ্চয়তা প্রকল্প বা এমজিএনআরইজিএ প্রকল্প, যেখানে মানুষ পুকুর খনন, রাস্তা তৈরি ইত্যাদি ইত্যাদি কাজগুলো করে তারা অর্থ উপার্জন করেন, যে মিনিমাম 365 দিনের মধ্যে 100 দিনের কর্মনিশ্চয়তা রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার দায়িত্ব নিচ্ছে। কিন্তু তাতে দুর্নীতির অভিযোগে যদি 21 সালের আগে এই প্রকল্প বন্ধ হয়ে গিয়ে থাকে, তাহলে 21 পর্যন্ত সিবিআই তদন্ত হোক, এবং সেই তদন্তে যদি কেউ দোষী সাব্যস্ত হয় এবং সেই টাকা ক্রোক করা হয় তাহলে সেটা হোক। কিন্তু 21-এর পর থেকে তো আর সেটা তদন্ত হচ্ছে না বা টাকাও আসেনি, ফলে সেখানে দুর্নীতির প্রসঙ্গ নেই।
সেই টাকাগুলোতে বা সেই প্রকল্পটা চালু থাকুক এবং সেখানে মানুষ যাতে কাজ করতে পারে, সেখানে যাতে কর্মনিশ্চয়তা 100 দিনের কর্মনিশ্চয়তা মানুষ পায় কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, সেটা নিশ্চিত করার দাবি তুললেন ক্ষেত মজুর সমিতির পক্ষ থেকে যারা কলকাতা হাইকোর্টে এই মামলাটি করেছিলেন। এখন প্রসঙ্গ হচ্ছে যে কেন্দ্রীয় সরকার কি এই দাবি মেনে নেবেন? কেন্দ্রীয় সরকার কি 21-এর পর থেকে এই প্রকল্পকে চালু করবেন, নাকি তারা দুর্নীতির তত্ত্বে অনড় থাকবেন? এইটা আমাদেরকে দেখতে হবে। আমরা আসছি এর পরবর্তী খবরে। আপনাদের জানিয়ে রাখতে চাইবো যে এটা কিন্তু বাংলার একটা অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু, যে এবার ফের একবার বাংলায় অনুপ্রবেশ নিয়ে সরব হচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সংসদে তিনি আগেই বলেছিলেন যে কংগ্রেসের সময় অসম দিয়ে অনুপ্রবেশ হতো, আর এবার বাংলার সীমান্ত দিয়ে অনুপ্রবেশ হয়। মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে সীমান্তে বেড়া না দিতে দেওয়ার জন্য, জমি দিতে না দেওয়ার জন্য অনুপ্রবেশকারীদের দয়া দেখানোর অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এবং তিনি বলেছেন অনুপ্রবেশকারীদের আধার কার্ড দিচ্ছে কারা? এই তৃণমূল। সৌগত রায়কে একেবারে সংসদে এই প্রশ্নের মুখেই ফেলেন অমিত শাহ। ঠিক কি বলেছিলেন? ইমিগ্রেশন এন্ড ফরেনার্স বিল 2025 পেশের সময় তার বক্তব্য রাখার সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কি বলেছেন চলুন শোনাই। फिर भी 112 किलोमीटर खुली सीमा रहती है। 2000 किलोमीटर बाढ़ बना देते हो और 112 किलोमीटर नहीं बनाते हो तो कई बार तो ये 2000 किलोमीटर के कोई मायने नहीं। आदमी को घुसने के लिए कितनी जगह थी? ये बांग्लादेशी घुसपैठिए हो या रोहिंग्याज हो जो घुस कर आते हैं। पहले असम से भी आते थे जब कांग्रेस की सरकार, अब बंगाल से आते हैं टीएमसी की सरकार, घुस कर आते हैं। इनको आधार कार्ड दादा कौन देता है? नागरिक कहां के बने हैं? कहां के बने हैं? जितने बांग्लादेशी पकड़े गए 24 परगना जिले का आधार कार्ड और नागरिकता है मान्यवर। এবার শোনাবো যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সৌগত রায়, সংসদে সেদিন সৌগত রায়কে উদ্দেশ্য করে তৃণমূলকে কটাক্ষ করেছিলেন অমিত শাহ। তার একেবারে পরবর্তীতে সৌগত রায় কি জবাব দিয়েছিলেন শুনুন। ये सरासर गलत है। पश्चिम बंगाल सरकार हर बारे में मदद करते हैं, नहीं करते तो इतना जो ये बॉर्डर फेंसिंग बना कैसे बना? पश्चिम बंगाल के सरकार की मदद से ही बना। वो केंद्रीय सरकार वो देर करते हैं बॉर्डर फेंसिंग लगाने के बारे में। इसको दोष तो हमें नहीं दिया जाता। वो बोल रहे हैं कि वो लोग हुकूमत में आके बॉर्डर फेंसिंग करेगा। 100 साल में बीजेपी पश्चिम बंगाल में हुकूमत में नहीं आ गया, ये हम लोग उसको बोल दिया। एकदम झूठ, एकदम सरासर झूठ बोल रहे हैं। कुछ लोग है जो विश्वास करेंगे, लेकिन हम तो इसको खिलाफ बोलते हैं, कभी नहीं होगा। দেখুন অমিত শাহ খুব স্পষ্টভাবে অভিযোগ করছেন যে দিল্লিতে রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশকারীরা যে ঢুকে পড়ছে, তারা বাংলা থেকে আধার কার্ড ভোটার কার্ড তৈরি করে চলে যাচ্ছেন দিল্লিতে। এমনকি আপনাদের নিঃসন্দেহে মনে আছে যে ভুয়ো বা জাল পাসপোর্ট বা নকল নথি দিয়ে আসল পাসপোর্ট তৈরির কাণ্ড এই বাংলায়, আপনারা মনে আছে নিশ্চয়ই সেই ঘটনা। এবং সেই পাসপোর্ট কাণ্ডেও কিন্তু বাংলার আধার বা ভোটার কার্ডের অভিযোগ উঠেছিল। কি অভিযোগ? যে বাংলায় বাংলাদেশি বা রোহিঙ্গারা চলে আসছে, তাদের রাজনৈতিক নেতারা, এই রাজ্যের শাসক দল ভোট ব্যাংকের স্বার্থে তাদেরকে ভোটার কার্ড বা আধার কার্ড করে দিচ্ছেন এবং সেই কার্ড নিয়েই তারা দেখা যাচ্ছে বিদেশে চলে যাচ্ছেন, বিভিন্ন দেশে চলে যাচ্ছেন। দেখা যাচ্ছে যে কি কারণে সেই পাসপোর্ট তৈরি হচ্ছে? পাসপোর্ট ভেরিফিকেশন বা তৈরির জন্য যে আধার কার্ডটা লাগে, সে আধার কার্ডটা আসল, কিন্তু আধার কার্ডের জন্য যে নথি প্রয়োজন সেটা কিন্তু জাল উপায়ে তৈরি করা হচ্ছে এবং তারা সেটা নিয়ে পাসপোর্ট বানিয়ে চলে যাচ্ছেন বিদেশে। বদনাম হচ্ছে ভারতের, বাংলাকে ব্যবহার করে করা হচ্ছে এবং একই অভিযোগ করা হচ্ছে এই ক্ষেত্রেও। অমিত শাহ পরিষ্কার বলছেন যে বাংলা থেকে আধার কার্ড ভোটার কার্ড তৈরি করে তৃণমূল কংগ্রেসের মদতে সেটা করে তারা দিল্লিতে তারা ঢুকে পড়ছেন। আবার সেই কংগ্রেস, সেই তৃণমূল, সেই আপি অভিযোগ করছেন অমিত শাহকে, তারা প্রশ্ন করছেন যে দিল্লিতে কেন এই রোহিঙ্গা অনুপ্রবেশকারী ঢুকে পড়ছে এবং বহিরাগত ঢুকে পড়ছে এবং তারা ভোট দিচ্ছেন বলেই অভিযোগ করা হচ্ছে যে
অতিরিক্ত ভোটার কোথা থেকে চলে আসছে। আপনারা জানেন যে দিল্লির ভোটে বড় অভিযোগ ছিল বিভিন্ন কেন্দ্রে হঠাৎ করে ভোটারের সংখ্যা বেড়ে যাওয়া। এই অভিযোগ পাল্টা একেবারে আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল বিজেপির বিরুদ্ধে করেছিলেন যে তারা ভোটারদেরকে বিভিন্ন দেশ রাজ্য থেকে ভোটার নিয়ে এসে ঢুকিয়েছিলেন। আবার এই পাল্টা অভিযোগে অরবিন্দ কেজরিওয়ালকে বিঁধেছেন অমিত শাহ। অন্যদিকে আপনারা জানেন যে এই বাংলাতেই ভুতুরে ভোটার ইস্যু সামনে এসেছে, যদিও এখন কিছুদিন ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির যে বিষয়গুলো বারবার উঠে আসছে চাকরিহারা ইস্যুতে, তাতে খানিকটা ব্যাক ফুটে চলে গেছে এই ইস্যু। কিন্তু এই ভুতুরে ভোটার ইস্যুতেও কিন্তু এই ঘটনার সঙ্গে তার রেশ রয়েছে। বলা হচ্ছে যে ভুতুরে ভোটার কারা? বিজেপি বিভিন্ন রাজ্য থেকে হিন্দু ভোটারদেরকে নিয়ে আসা হচ্ছে, যে বাংলায় যে মাইনরিটি ভোটাররা রয়েছেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করছেন, সেটাকে ব্যালেন্স করার জন্য 6% 7% ভোটার বাইরের রাজ্য থেকে নিয়ে আসা হচ্ছে এবং তাদের যে ভোটার কার্ড এবং আধার কার্ড সেইটা কিন্তু অন্য রাজ্যের বাসিন্দা, সেটাকে গরমিল করে নির্বাচন কমিশনের সহযোগিতায় তাদেরকে এই এপিক কেলেঙ্কারি করে তাদেরকে এই রাজ্যে ভোটার তৈরি করার চেষ্টা করা হচ্ছে। তখনই কিন্তু এই পাল্টা অভিযোগটি আনলেন অমিত শাহ। আপনাদের মনে আছে যে ঠিক সেই সময় অমিত শাহ সংসদে এই অভিযোগটি করেছিলেন যে বাংলা আসলে কার্যত অনুপ্রবেশকারীদের আতুর ঘরে পরিণত হয়েছে। বাংলায় যে পরিমাণ অনুপ্রবেশকারী ভোটাররা ঢুকছে সেই অনুপ্রবেশকারী ভোটারদের জায়গা দিচ্ছে তৃণমূল কংগ্রেস। ফলে 26-এর বিধানসভা নির্বাচনের আগে অমিত শাহর এই ইস্যু একটা বড় ফ্যাক্টর। আবার অমিত শাহ আরো একটি গুরুত্বপূর্ণ অভিযোগ করেছেন। তিনি বলেছেন যে এই যে বাংলার যে বর্ডার সিকিউরিটি ফোর্স রয়েছে বিএসএফ, তারা যে পরিমাণ অংশে বর্ডারের দায়িত্বে রয়েছেন সেটা তো আছেই, কিন্তু বাংলায় প্রায় 400 কিলোমিটার এলাকা জুড়ে একটা বিরাট এলাকা জুড়ে জমি না দেওয়ার কারণেই কিন্তু এই অনুপ্রবেশের ঘটনা ঘটছে এবং তার মধ্যে প্রায় 112 কিলোমিটার হচ্ছে উঁচু নিচু পাহাড় পর্বত এবং জলরাশি ইত্যাদি রয়েছে। ফলে সেখানে কোনো মতেই এই বর্ডার দেওয়া সম্ভব নয়। সেই জায়গা দিয়েও কিন্তু ঢুকে পড়তে পারে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জমি না দেওয়ার কারণেই এই যে অনুপ্রবেশকারী ইস্যু হচ্ছে এবং সেটা ইচ্ছে করে মমতা বন্দ্যোপাধ্যায় এই জমি দিচ্ছেন না যাতে অনুপ্রবেশকারীদের বাংলায় ঢুকিয়ে দেওয়া যায়। পাল্টা তৃণমূল কংগ্রেস কিন্তু পরিষ্কার বলছেন যে এই বর্ডার পাহারা দেওয়ার দায়িত্ব অমিত শাহের। অমিত শাহ যদি বর্ডার তিনি সামলাতে না পারেন তাহলে তার পদত্যাগ করা উচিত। ফলে বিধানসভা নির্বাচনের আগে দুপক্ষের বাদানুবাদ চলছে, সংসদে ইস্যু তুলছেন, বিভিন্ন সংবাদ মাধ্যমে ইন্টারভিউ দিতে গিয়ে অমিত শাহ ইস্যু তুলছেন। বিধানসভা নির্বাচনের আগে বাংলায় যে এটা একটা বড় ইস্যু, নিঃসন্দেহে ভোটার কার্ড যে সংশোধনী প্রক্রিয়া চলছে, এই যে সাম্প্রতিককালে যে ইস্যুগুলো রয়েছে সেগুলো মিটে গেলেই আবারও পুজোর আগে এই ইস্যুতে সরগরম হতে পারে পরিস্থিতি, এমনটাই কিন্তু তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ফলে আজকে আর গ্রাউন্ড রিপোর্টের সময় নেই, আমরা গ্রাউন্ড রিপোর্ট থেকে বিদায় নেব। তার আগে জানিয়ে রাখলাম আজকে 3টি গুরুত্বপূর্ণ ইস্যুতে আমাদের আলোচনা, আমাদের ব্যাখ্যা বিশ্লেষণ কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। আমরা ভারতবর্ষের সমস্ত সোশ্যাল মিডিয়াতেই এনকেটিভি বাংলা রয়েছে, সেখানে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এবং সেখানে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করতে পারেন। আজকে অনুষ্ঠান থেকে আমরা বিদায় নিচ্ছি, ধন্যবাদ।